আমি সংসদে বলেছি, আপনার মাধ্যমেও আমি এই সরকারকে এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই মেডিকেল কলেজ হওয়াটা সবচেয়ে আগে দরকার মাগুরার। বাংলাদেশ জাতীয় সংসদের ৯১ নম্বর নির্বাচনী এলাকা মাগুরা ১ আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র, দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মনোয়ার হোসেন, সংসদ সদস্য, মাগুরা ১। স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলবেন যে সম্প্রতি ঘটেছে এমন কোনো ঘটনা যেটি আপনাকে বারবার ভাবাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশে এই যে ধর্ষণ প্রবণতা, বিশেষ করে রামিসার ঘটনাটা, এটা খুব নাড়া দিয়েছে দেশের মানুষকেও আমাকেও। একটা ছোট্ট শিশুর উপর, এবং তার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার কমিটমেন্ট অনুযায়ী যে দ্রুততম সময়ের রায়, এটা আমাকে খুব বেশি নাড়া দিয়েছে। ধন্যবাদ। যেহেতু আপনার আসনটা একটি ঐতিহ্যবাহী আসন, আমি জানতে চাই যে এই যে ঐতিহ্যবাহী আসন হিসাবে পরিচিতিটা কোন বিষয় দিয়ে আপনি করতে চান? মাগুরা তখন বিখ্যাত জিআই পণ্য লিচু দিয়ে। আপনারা ইতিমধ্যে মাগুরার লিচু খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু সারা বাংলাদেশ কিন্তু এখন মাগুরার লিচু, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আরেকটা হলো খেলাধুলো। খেলাধুলায় মাগুরা ছোট্ট জেলা হলেও দেখেছেন অনেক বড় বড় তারকা কিন্তু মাগুরায় জন্মগ্রহণ করেছেন। এর বাইরে রিসেন্টলি বিশেষ করে প্রমিলা ফুটবল এবং আমাদের অনূর্ধ্ব-১৭, এই দুই জায়গায় আমাদের দারুণভাবে সাকসেসফুল হয়েছি। আমাদের অনূর্ধ্ব-১৪ এবং জাতীয় দল দুটোই খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন মেয়েদের, আর ছেলেদের হচ্ছে জাতীয় পর্যায়ের জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৭ এই ২৩ তারিখে। সুতরাং বুঝতেই পারছেন আমরা ছোট্ট জেলা হলেও খেলাধুলোয় কিন্তু আমরা দারুণ পারদর্শী এবং সব দিক থেকেই সম্ভাবনার জায়গা। এবং সম্ভাবনার জায়গা। এখন যদি প্রশ্ন করি যে এই সম্ভাবনা রেখে আপনি ৪ মাস যাবৎ সংসদ সদস্য হয়েছেন, কি ধরনের চিন্তা করছেন বা কি ধরনের প্ল্যানিং করছেন এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য? আপনাকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি এই সম্ভাবনা কাজে লাগাতে হলে যে সাপোর্ট দরকার, যেমন আমি ইতিমধ্যেই জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আমাদের ৮টা মাঠ আছে মাগুরাতে, কিন্তু ঠিক খেলার উপযোগী মাঠ একটা কি দুইটা। এইটাকে ডেভেলপ করার জন্য অলরেডি আমি কথা বলেছি, এবং এটার জন্য আমার সরকারের সাহায্য লাগবে। আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথেও কথা বলেছি। এবং আরেকটা হচ্ছে যে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো একটা স্পোর্টস একাডেমির কথা আমি বলেছি, যে মাগুরায় যে সম্ভাবনাময়ী খেলোয়াড়রা রয়েছে তাদের জন্য যদি একটি স্পোর্টস একাডেমি করা যায়। যেমন ওই অঞ্চলে কিন্তু যশোরে একটা আছে, আপনি জানেন, সেটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে। আমরা যদি একটা সরকারিভাবেই একটি স্পোর্টস একাডেমি করতে পারি, এইটা দারুণভাবে এই অনেকগুলো জেলার জন্য কিন্তু এটা একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। কিন্তু যদি শব্দটা আসতেছে কেন? আপনি তো এখন সংসদ সদস্য। আপনার আসনের মানুষ যারা দেখছেন তারা তো আসলে মানে অপেক্ষায় থাকবে যে আপনি করছেন। যদি এই জন্যে বলছি যে আমরা তো অলরেডি প্রস্তাব করেছি, কিন্তু এটা করার তো দায়িত্ব সরকারের। এই জন্যে আমি যদি শব্দটা করেছি যে আমরা হয়তো সব রকমের ভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ, এবং সরকার করবেনও, কিন্তু নানান রকম জটিলতা থাকে না, ওই জন্যই শব্দটা বললাম। ধন্যবাদ মাননীয় কিন্তু আমি চাই ইনশাল্লাহ হবে এটা। মাননীয় সংসদ সদস্য, আপনি আজ যে জায়গায় এসছেন, এই জায়গায় আসার আগে আপনি এবং আজকের আপনি এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আমি তো বুঝতে পারি না, কিন্তু জনগণ বলে যে আপনি তো সেরকমই আছেন, কোনো চেঞ্জ নেই। এটা জনগণই বলে, কারণ আমি ওই যে মানুষের সাথে তো একদম সামনাসামনি বসে কথা বলি, একখানে বসে কথা বলি। লাস্ট কবে আপনার আসনের কোনো একজন একদম প্রান্তিক মানুষের সঙ্গে বসে কি কথা হয়েছে সেটি বলবেন? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ৩ দিন ছিলাম। তো ওখানে তো নানানজন নানা কথা বলে। বিশেষ করে কেউ চাকরি চায়, কেউ অসুস্থ অবস্থায় আসে তাকে সাহায্যের জন্য, অথবা
হসপিটালে ভর্তি করে দেওয়ার জন্য, এরকম বিষয়গুলো আসে। এমন একটা না, একাধিক লোককে আমি ঢাকার বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করেছি এই এই আজকে এবং আগামীকালে আরো ভর্তি হবে 2-1 জন। মানে স্বাস্থ্য সেবাটা একটু বেশি এক্স্যাক্টলি, প্রত্যাশা এটা আমার করছেন। আমার কাছে খুব বেশি আসে লোকজন। আর আমার একটু ব্যাকগ্রাউন্ডও আছে স্বাস্থ্য খাতে, ফার্মাসিউটিক্যালে থাকার কারণে সেই জন্য মনে হয় লোকজন জানেও বেশি এবং আসেও বেশি। আপনি একজন সংসদ সদস্য। আপনার একটি ডিসিশন বা একটি সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষকে বা আপনার আসনের মানুষকে কিভাবে প্রভাবিত করে? বেসিক্যালি আমি তো সিদ্ধান্ত যা নেই সেটা মানুষের কল্যাণেই নেই। এবং আপনি একটু যদি বলি, আমাদের মাগুরা সদর হসপিটাল 250 বেড হসপিটালে একদম মানুষ, ওই যে ওখানে র্যাম্প নেই কোনো, হুম, ফলে এমনিতেই হচ্ছে তাদের লিফট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে হুইল চেয়ার, ওটাও একটা কি দুইটা নাই, বলা যায় ভেঙে গেছে। এছাড়া ওই যে ইলেকট্রিসিটির যে স্বল্পতা এবং যে রকমের লোডশেডিং, ওই দুইটা কারণে আমি বেশ কিছু হুইল চেয়ার দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ আবার অনেক 5টা ফ্লোরে আমি আইপিএস এর ব্যবস্থা করে দিয়েছি। এটা আমার নিজস্ব টাকাই। এটা মানুষের কিন্তু একটা ব্যাপক সহযোগিতা হয়েছে। এটা একটা বড় সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্তটা আমার নিজের, উপকৃত হয়েছে অসংখ্য মানুষ। আপনি ইতিমধ্যেই এমন কোনো সিদ্ধান্ত কি আপনি নিয়েছেন যে সিদ্ধান্ত আসলে ভুল ছিল বা মানুষের ক্ষতির কারণ হয়েছে, এরকম কোনো কিছু নিয়েছেন? না, আমার সেই ধরনের কথা মনে পড়ে না। তবে মাদক বিরোধী অভিযান চলছে তো, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি। তো এই মাদক বিরোধী অভিযানে অনেকেই হয়তো গ্রেপ্তার হয়ে থাকতে পারে। তারা এই জন্য ক্ষতিগ্রস্ত হলে সেটা আমি তো আর কিছু বলতে পারবো না। আপনার আসনের প্রান্তিক জনগোষ্ঠী কারা? প্রান্তিক জনগোষ্ঠী হলো সাধারণ কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া মানুষগুলো, ওরাই তো প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে যেন প্রান্তিক আর বলতে না পারেন? মানে তারা যেন মানে আরো বেসিক্যালি হচ্ছে কি, প্রান্তিক এটা বলাটার আরো একটা কারণ ছিল আমি মনে করি, যে একটা সময় কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই কমিউনিকেশনটা যদি ডেভেলপ করা যায়, খেয়াল করে দেখেন উপজেলা ব্যবস্থার আগে কিন্তু মানুষের ওই ডিস্ট্রিক্ট লেভেলে সব কোর্টে অনেক কিছু করতে হতো। এখন কিন্তু উপজেলা লেভেলে অনেক ধরনের অফিস হয়ে গেছে। কৃষি অফিস প্রত্যেকটা উপজেলায় আছে এবং মৎস্য অফিস। একটা উপজেলায় আমি দেখলাম প্রায় 30টা না 32টা হচ্ছে সরকারি কর্মকাণ্ড চলছে উপজেলা লেভেলে। তো এইটা কিন্তু ওই কমিউনিকেশন, রোড যাতায়াতের যে কমিউনিকেশন, ওইটা এবং সরকারি যে কর্মকাণ্ড অফিস আদালত থাকার কারণে এখন কিন্তু ওইটা অনেকটা আর ওই রকমভাবে প্রান্তিক বলা যায় না। আর যেগুলো একান্ত এখনো প্রান্তিক আছে, সেই জায়গায় একমাত্র আমি মনে করি তাদের ওই যোগাযোগ ব্যবস্থা যদি করে দেওয়া যায় ঠিক মতো, রাস্তাঘাট, যেটা আসলে এখনো অনেক কাজ করার সুযোগ আছে। আমরা শুরু করেছি এবং আমি মনে করি যে এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রথম তারা বলে যে ভাই আমাদের কোনো কিছু লাগবে না, শুধু রাস্তাঘাটটা করে দেন, আমরা যেহেতু ঠিকমতো স্কুল, কলেজ, হসপিটাল এবং আমাদের মালামাল পরিবহন করতে পারি, এইটা একটা অনেক বড় ব্যাপার। তো ওটা আমি প্রথম উদ্যোগ নিয়েছি। এছাড়াও যদি আমি সার্বিক সমস্যার কথা জানতে চাই আপনার আসনে এই মুহূর্তে কয়েকটি সমস্যার কথা বলবেন আমাদেরকে? আমাদের যে 250 বেড হসপিটাল, এইটাকে 2018 সালে মেডিকেল কলেজ করা হয়েছে। হুম। এই মেডিকেল কলেজে 8টা ব্যাচ অলরেডি ভর্তি হয়েছে, 2টা ব্যাচ বেরিয়েও গেছে। তার মধ্যে অনেককেই কিন্তু উচ্চশিক্ষায় তারা চান্স পেয়েছে এবং আমাদের ওই মেডিকেল কলেজের লেখাপড়াটা এত ভালো যে আমরা 46টা মেডিকেল কলেজের মধ্যে 25তম স্থানে এই মুহূর্তে আছি। অথচ আমাদের কোনো অবকাঠামো নাই, মেডিকেল কলেজের জায়গাটাই সিলেকশন হয়নি। আমি সংসদে বলেছি, আপনার মাধ্যমেও আমি এই সরকারকে এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই মেডিকেল কলেজ হওয়াটা সবচেয়ে আগে দরকার মাগুরার। দ্রুততম সময়ে যদি সরকার তার ওই জায়গাটা সিলেকশন করে দেয়, তাহলে একনেক বৈঠকের মাধ্যমেই এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে। বিকজ টাকা পয়সা সব সেকশন, এভরিথিং আছে, লেখাপড়া চলছে, সব কিছু।
কারণ এই মেডিকেল কলেজটা হলে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, এইটাতে মানুষ সবচেয়ে বড় উপকার হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা আছি। দ্বিতীয়ত হচ্ছে বেকারত্ব। আমরা একটু ছোট করে যদি শুধু আপনার আসন নিয়ে জানতে চাই, আপনার যে ধরনের কমিটমেন্টগুলো আপনি নির্বাচনের আগে দিয়েছিলেন, তার মধ্যে থেকে কি এই গত ৪ মাসে কোনো দৃশ্যমান উন্নয়ন সম্ভব হয়েছে বা কোনো ধন্যবাদ আপনাকে। পরিকল্পনা এটা আছে? একটা খুব দারুণ প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি দেখার মতো কাজ আমি করতে পেরেছি বাই দিস টাইম। আমাদের টিআর কাবিখার একটা বরাদ্দ ছিল। তো ইতিমধ্যে আমরা প্রায় ১৫০টা রাস্তা ওই টিআর কাবিখা দিয়ে আমরা করেছি। যেগুলো মানে ওরা সবাই আমাকে বলছে যে উদ্বোধন করার জন্য। তাই বললাম, আর উদ্বোধন কি করবো? এত রাস্তা কিভাবে উদ্বোধন করব? তো ১৫০ রাস্তা স্পটে যেতে হবে তো। সেই সময়টাও কিন্তু নেই। কিন্তু মানুষ এত খুশি। সেটা কি অলরেডি শুরু করেছেন নাকি না, অলরেডি অলরেডি কমপ্লিট? শেষ। আমরা অলরেডি করে ফেলেছি। ২-১টা বাকি আছে, এগুলো চলছে। প্রায় শেষের মতো সব কাজ। এবং আমরা ডিসি ইওনোকে বলে দিয়েছি আমি স্ট্রেট যে আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন। সাধারণ মানুষের বক্তব্য এরকম যে আমরা টিআর কাবিখা তো কোনোদিন শুনি নাই যে এরকম এ দিয়ে কাজ করা যায়। এবং বাংলাদেশের শুধু আমার আসনে না, সমস্ত আসনেই সব এমপিরা কিন্তু এ ব্যাপারে খুবই সিরিয়াস। এটুকু আপনাকে বলতে পারি। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার আসনের কয়েকটি সমস্যার কথা বলেছেন। এর মধ্যে আপনি মাদক বা বর্তমান আইন শৃঙ্খলার বিষয় নিয়ে বলেন নাই। আইন শৃঙ্খলা বা মাদক নিয়ে কোনো সমস্যা আছে বলে আমি মনে হয়? শুরুতে একটু মাদক নিয়ে আপনাকে টাচ দিয়েছিলাম হুম। অন্য প্রসঙ্গে। তবে বেসিক্যালি মাদক সমস্যাটা এটা খুবই খারাপ অবস্থা। বাংলাদেশের অন্যান্য এলাকার মতোই আমার এলাকাও খারাপ। তার মধ্যে আবার আমার এলাকা একটু সীমান্ত এলাকার ট্রানজিট পয়েন্ট। এই জন্য বিশেষ করে যশোর, ঝিনাইদহ এইসবের সাথে কিন্তু সীমান্তের সম্পর্ক আছে। তো ফলে ওই সীমান্তের ট্রানজিট পয়েন্ট হচ্ছে মাগুরা। এবং এই মাগুরাতে ব্যাপক মাদকের সরাসরি বিস্তার। আমরা ইতিমধ্যেই প্রশাসনের সাথে একাধিকবার বসেছি এবং অলরেডি মাদক নির্মূলের অভিযান চলছে। আমরা অনেকখানি সাকসেসফুল। এর সাথে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সভা, সেমিনার এবং বিভিন্ন মসজিদের ইমামদের দিয়ে খুতবা সময় বলানো, এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। প্রশাসনের সাথে সমন্বয় করার লক্ষ্যে আপনার কোনো নির্দেশনা আছে আপনার নেতাকর্মী বা অঞ্চলের আসনের মানুষের উদ্দেশ্যে? হ্যাঁ, সবসময় বলা আছে যে প্রশাসন কোনো সহযোগিতা চাইলে আপনারা অবশ্যই প্রশাসনকে পূর্ণ সহযোগিতা দান করবেন। যারা অন্তত সমাজের ভালো মানুষ তাদেরকে এভাবেই বলে দিয়ে আছে এবং তারা করছে। এখনো যে সমস্যাগুলো আছে, আপনি অলরেডি ৪ মাস পার হয়ে গেছে আপনার দলের বা আপনি সংসদ সদস্য। যে সমস্যাগুলো এখনো আছে, এই সমস্যাগুলো তো আসলে দীর্ঘদিনের, আজকের না। এটা আসলে এই সমাধানে আসলে বাধা কোথায় বা কেন এতদিন এই সমস্যাগুলো সমাধান হয় নাই? ধরেন আমি যেগুলো আপনার বললাম যে মেডিকেল কলেজ, এগুলো শুধুমাত্র আর কিছুই না। এই দীর্ঘসূত্রিতা হচ্ছে সদিচ্ছার অভাব আর প্রয়োজনের সময় প্রয়োজনীয় কাজটা না করা। এটার কারণে দেখেন 18 সালের মেডিকেল কলেজ, আজকে 26 সাল, এখন পর্যন্ত আমরা কিছু করতে পারলাম না। কিন্তু আমি মনে করি আমাদের 4 মাস তো কোনো বেশি সময় না। আমরা এখনো 180 দিনের মধ্যে আছি। তো আল্লাহর রহমতে আপনাকে বলতে পারি মাগুরা মেডিকেল কলেজ খুব দ্রুততম সময়ে তার সব জায়গা সিলেক্ট করে কাজ শুরু করে দেবে। তারপর আপনি যদি বেকারত্বের কথা বলেন, আমি বলেছি এটা একটা বড় সমস্যা। আমাদের মাগুরায় একটা ছোট্ট জেলার কোনো বেসিক শিল্পনগরী নেই, কিন্তু অনেক উদ্যোক্তা মাগুরায় রয়েছে, অনেক শিল্পপতিও আছেন। তারা কিন্তু চান যে মাগুরায় কিছু হোক, কিন্তু যদি একটা বেসিক শিল্পনগরী গড়ে তোলা যেত তাহলে এটা হতো। আমি অলরেডি আমাদের বিগত এর আগে শিল্প সচিব ছিলেন, উনি মাগুরারই ছেলে। তার সাথে আমরা কথা বলে আমরা অনেক দূর এগিয়ে রেখেছি কাজ এবং আমি বিশ্বাস করি যে এইটাকেও বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে যদি জানতে চাই যে আপনার কাছে আসলে জবাবদিহিতা মানে কি? এবং আপনার কাজের জবাবদিহিতা আসলে কার কাছে দিতে হয়? আপনার দলের কাছে নাকি সাধারণ মানুষের কাছে? আমি তো ক্লিয়ার মনে করি যে সাধারণ মানুষই হচ্ছে আসল জবাবদিহিতার জায়গা। কারণ আমরা তো ভোটটা ওদের কাছেই চাই, দলের কাছে তো আমি ভোট চাই না। সুতরাং আমার জবাবদিহিতা সাধারণ মানুষের কাছেই। আর দলের কাছে আমাদের তো একটা আছেই অ্যাকাউন্টেবিলিটি। সেটা হচ্ছে যে আমরা কি কাজ করি, দল করি, কিন্তু দলের সিদ্ধান্ত যা আছে সেগুলো আমরা মানি কিনা, তার একটা অ্যাকাউন্টেবিলিটি তো আমাদের
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান, তার কাছে তো আছি। এবং আপনি যে কাজগুলা করবেন এই কাজের মূল্যায়নটা কি দলের উপর নির্ভর করেন নাকি আপনার আসনে মানুষের উপরে? অফকোর্স এটা আসনের মানুষের উপরে। এই কাজের মূল্যায়নে অন্য কেউ না, এবং ওই মানুষের মূল্যায়নকেই দল মূল্যায়িত করে। মূলত ওখান থেকেই আসে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, দল নিয়ে যেহেতু কথা উঠছে, আপনার দলের এমন কোনো সিদ্ধান্ত কি আছে যেটি আসলে আপনি সহমত পোষণ করেন না? হতে পারে সেটি আপনি মনে করছেন যে সেই সিদ্ধান্তটা দলের জন্য ক্ষতিকর। এ ধরনের কোনো সিদ্ধান্ত দলের আছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ এখন পর্যন্ত আমরা যা দেখছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে বলতেই হয় ওনার কথা। উনি যেমন প্রতিটা জিনিস কেমন করে দেখেন। দেখেন, আমি আপনার একটা ঘটনা বলি, এটাতে আপনি বুঝতে পারেন নাই। নজরুল জয়ন্তী যেদিন উনি নজরুল বর্ষ ঘোষণা করলেন, ওই মিটিংয়ে আমরা সবাই সাধারণ মানুষ চাচ্ছিলাম, সাধারণ মানুষের পালস, যে যারা নজরুল গবেষক কিংবা নজরুল নিয়ে চিন্তা করেন, নজরুল সঙ্গীত পরিবেশন করেন, ওনাদের কথা শুনতে চাই। কিভাবে উনি আমাদের মনের কথা বুঝলেন। বক্তব্য কিন্তু শেষ, ওনার বক্তব্য যখন কল করা হয়েছে, উনি যখন বললেন যে দেখেন আমার বক্তব্যের আগে কথা আছে, উনি কিন্তু প্রত্যেকটা নজরুল গবেষক এবং শিল্পীদেরকে ডেকে ডেকে কথা শুনলেন। মানুষ যে কি খুশি হয়েছে। আমি তো মাগুরায় ছিলাম, এবং মাগুরায় প্রান্তিক মানুষের সাথে ছিলাম, সাধারণ মানুষের সাথে ছিলাম, এবং তারা দারুণভাবে এটাকে প্রশংসা করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। সেজন্য আমি বলতেছি, যে কথা বললাম আপনাকে একটু আগেও, আসলে যা মূল্যায়ন ওই সাধারণ জনগণের মূল্যায়ন থেকেই, ওই কেন্দ্রের মূল্যায়ন আর দলের। এই মুহূর্তে আমরা ওই যে ওই রকম জিনিসগুলো ছাড়া কোনো দেখি নেই কোনো বিতর্কিত সিদ্ধান্ত আমাদের দল নিয়েছে এখন পর্যন্ত। দে আর ইন দ্য রাইট ট্র্যাক। ভিন্ন মতকে আপনি কিভাবে দেখেন? ভিন্ন মত তো বা থাকতেই হবে। সমালোচনা এগুলাকে আপনি কিভাবে দেখেন? গণতন্ত্রের এটাই তো বিউটি, যে আপনি যেমন আমরা সংসদে কথা বলি, আমাদের বিরোধী দলের ওনারা আছেন, কিন্তু বর্তমান সংসদ আমি একটু ভিন্নতা অনেক জায়গায় পেয়েছি, যে শুধু বিরোধিতার জন্যই ওনারা বিরোধিতা করছেন না, ওনারা কিন্তু অনেক জায়গায় আমাদেরকে সহমত পোষণ করেছেন। এটা ভালো লাগলো। আর আমাদের দলের মধ্যে যদি বলেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মতের পার্থক্য থাকে। আমরাও আমাদের দলের ভিতরে আলোচনা করে, যে এটা আমাদের মনে হয় যে এটা ঠিক না, আমরা বলি, আলোচনা হয়। আর সাধারণ মানুষের মধ্যে সমালোচনা, এইটা আমি ব্যক্তিগতভাবে, অন্যরা কিভাবে নেয় জানি না, আমার খুব পছন্দ। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যেটি সমালোচনা করার পরে আপনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? দেখুন, এরা টুকটাক ছোটখাটো এরকম হয়, কিন্তু এরকম উল্লেখ করার মতো কিছু না। যেমন মনে করেন কোনো আম, একটা জায়গায় আমি হয়তো দাওয়াত ছিল, যাইতে পারিনি, ছোট্ট, হুম। কিন্তু তাতে মানুষ খুব কষ্ট পেয়েছে, আমি পরে গিয়ে এটা আবার ঠিক করছি। এইরকম ছাড়া কোনো মেজর কিছু ঘটেনি। আপনি এখন মাননীয় সংসদ সদস্য। আপনার আশপাশে কি এমন কেউ আছে যে সরাসরি আপনার ভুলকে ভুল বলার সাহস রাখে এবং আপনি সেটা গ্রহণ করেন? এমন কোনো ব্যক্তি আছে? ডেফিনেটলি আছে, অনেকেই আছে। তার মধ্যে আমি বলবো, আমার স্ত্রী আমার এই বিষয়টা সবচেয়ে বেশি সমালোচনা করে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনার আসনে সরকারের বরাদ্দকৃত যেকোনো টাকার অঙ্ক অথবা যেকোনো সম্পদ, মানে যেটা সরকারের কাছ থেকে আপনার আসলে মানুষের উদ্দেশ্যে আসবে, সেই খরচগুলো আপনি যখন করেন, সেটি কি আসলে সাধারণ মানুষ কোনোভাবে এটা জানতে পারেন বা জানার সম্ভাবনা আছে? আমি তো একদম ওপেন, একদম ওপেন বললাম, টিয়ার কা বিখা, একেবারে যা যা করা হয়েছে সব ওই ডিসি এবং ইওনো প্রশাসন সহ আমাদের লোকজন যারা এগুলো করছে, যারা যারা ঠিকাদার, তাদের সমস্ত কাজ বুঝে নিয়ে, এবং সাধারণ জনগণ দেখতে পাচ্ছে যে কোথায় কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে, কত টাকার কাজ, কি ব্যাপার, একদম এটা ওপেন করে দিয়ে আছে। আমি আমার ক্ষেত্রে বলবো যে আমি এ ব্যাপারে একদম ক্রিস্টাল ক্লিয়ার, তার মানে জনগণ ওপেন আপনার কাজগুলো ওপেন দেখতে আমার কাজ পাচ্ছে। দেখতে পাবো। আপনি এখনো যেহেতু মাত্র ৪ মাস গেছে, এখনো অনেক বছর বা অনেক দিন বাকি আছে। এর মধ্যে এমন কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন যেটি আসলে আপনি কমিটমেন্ট দিয়েছিলেন অথবা আপনি চিন্তা এনেছেন কিন্তু আসলে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন সেটা নিয়ে আপনি এখনো খুব দ্বিধার মধ্যে আছেন। এমন যেমন কোনো আমি প্রজেক্ট আছে? আমার এলাকায় মানে ধন্যবাদ আপনাকে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার এলাকায় যেমন আমি
সংসদে বলেছি যে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা দরকার। কেন? আমাদের যে ওই পাশে যে 5টা জেলা আছে, ধরেন যশোর, চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, এর মধ্যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই। আমি বলেছি কারিগরি ভিত্তিক কৃষি বিশ্ববিদ্যালয় অথবা কারিগরি বিশ্ববিদ্যালয় একটি এবং কৃষি বিশ্ববিদ্যালয়, এইটাকে খুবই দরকার এই অঞ্চলে। আর আপনি জানেন যে মাগুরা হলো খুলনা ডিভিশনের প্রবেশদ্বার, সুতরাং মাগুরায় কোনো কিছু হলে সকলেরই কমিউনিকেশন যোগাযোগটা খুবই সুন্দরভাবে হয়। সেই জন্য মাগুরায় কোনো কিছু হলে সবাই উপকৃত হবে। এবং এখানে আমি একটু চ্যালেঞ্জ দেখতে পাই এই জন্য যে আপনি বুঝতেই পারছেন এটা তো অনেক টাকা পয়সা স্যাংশনের ব্যাপার। এটা কিভাবে সরকার করবেন, ডেফিনেটলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা গুরুত্বের সাথে নেবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের সাথে আমি কথা বলেছি এবং তারাও পজিটিভ, কেউই কিন্তু নেগেটিভ না, চায় যে সত্যিকার অর্থে। আপনি দেখেছেন যে শিক্ষার বাজেট এবার সর্বোচ্চ, বাংলাদেশের ইতিহাসে এটাই কিন্তু প্রথম। সুতরাং এইসব ব্যাপারগুলো খানিকটা হলেও আমরা এগিয়ে নিতে পারবো বলে আমি বিশ্বাস করি, কিন্তু একটা চ্যালেঞ্জ তো আছেই। আপনার কথা থেকে আমি বলি যদি শব্দটা, যদি এটা আপনার এই স্বপ্নটা যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আপনি কাকে দায়ী করবেন? দেখুন এটা একটা কঠিন প্রশ্ন। আসলে যদি শব্দটা আমরা এটা এই জন্যই বলি যে কোনো কিছুই কনফার্ম করে বলা যায় না, কারণ অনেকগুলো এর সাথে নিয়ামক থাকে। তো সবগুলো নিয়ামক যদি একসাথে মিলে তখনই কাজটা হয়, সেই জন্য আমরা যদি শব্দটা বলি। বাট আমি মনে করি যে এটা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এই কাজের ধারাবাহিকতা যদি চলমান থাকে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনার আসনকে আপনি কোথায় দেখতে পাচ্ছেন? খুবই ভালো প্রশ্ন। মানে আমি কিন্তু স্বপ্ন দেখি, আর স্বপ্ন আসলে কিন্তু আমি সংসদে এটা বলেছি। ওই যে আমাদের ডক্টর এপিজে আবুল কালাম, সাবেক রাষ্ট্রপতি ইন্ডিয়ার, পরমাণু বিজ্ঞানী, উনি বলেছেন স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমোতে দেয় না। আমাকে কিন্তু বিশ্বাস করেন, আমি যা স্বপ্ন দেখি মাগুরার উন্নয়ন করতে চাই, মাগুরাকে একটা মডেল জেলায় পরিণত করতে চাই, ওটার জন্য কিন্তু আমি ঘুমোতে পারি না। এবং আমি বিশ্বাস করি আমাদের সরকার যে চ্যালেঞ্জ নিয়েছে, একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে 9,38,000 কোটি টাকার যে বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, তার দিকগুলো যদি আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে একটা সুষম উন্নয়নের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু সব কাজ ইনশাল্লাহ হবে। খুব সুন্দর। আপনার কথা থেকে যদি আমি আরেকটি বিষয় জানতে চাই, আপনি যে কাজের কথা বললেন, যে স্বপ্ন দেখছেন, যদি বা আপনি এর থেকে বড় কোনো দায়িত্বে যান বা আপনি যদি দায়িত্বে না থাকেন, তখন কি এই কাজগুলো কি চলমান থাকবে? এ ধরনের কোনো প্রাতিষ্ঠানিক রূপরেখা আপনি তৈরি করে যাচ্ছেন নাকি আবার কাজগুলা বন্ধ হয়ে যাবে? না, আমার বিশ্বাস হলো যে যদি বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে তাহলে এটা থাকবে ইনশাল্লাহ, যেই আসুক না কেন। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। শেষ প্রশ্ন। ভিন্নমত থাকতে পারে কিন্তু সবাইকে আসলে কোন জায়গায় রাষ্ট্রের সম্পর্কে বা রাষ্ট্রের কল্যাণের স্বার্থে কোথায় এসে একমত হওয়া প্রয়োজন বলে মনে হয়? আমি মনে করি যে বেসিক্যালি তো যে কোনো আইন বাস্তবায়ন হয় সংসদে, সেই জন্য এখানেই হলো সবাইকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই যে ভোটাররা ভোট দিয়ে 300 জনকে বানিয়েছে, আরও আমাদের 50 জন মহিলা, সংরক্ষিত মহিলা আসন, এই 350 লোক যদি ঐক্যবদ্ধ হয়ে একটা দেশের যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেন, এইটার থেকে ভালো কিছু তার হতে পারে না। তখন সত্যিকারের দেশের উন্নয়ন হয়, এটাই মানুষ বলে। এবং বর্তমান সংসদটা যে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর অভ্যুত্থান। অভ্যুত্থান, গণ আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান, এই এই সকল যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা যে সংসদ, এই সংসদের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক। এবং আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি যে যদি আমরা এখান থেকে ঐক্যমত্য হয়ে সিদ্ধান্তগুলো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি,
আমাদের যখন রাষ্ট্রের দায়িত্ব দিছে এদেশের জনগণ, সেই ক্ষেত্রে তো বিএনপির দলীয়ভাবে কিছু করার আছেই, কিন্তু ওই যে ভিন্ন মতকে যদি আমরা আমাদের মতের সাথে মিলিয়ে আমরা যদি ভালো কাজগুলোর সাথে একমত হই, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশে পরিবর্তন আসবেই। ধন্যবাদ। আপনার এই শক্তির জায়গা থেকে খুবই সংক্ষেপে আপনার যে শক্তি যোগান দিয়েছে আপনার আসনের মানুষ, তাদের উদ্দেশ্যে একেবারেই আঞ্চলিক শিকড়ের ভাষায় কিছু জানাতে চাইলে বলবেন। আমরা তো মাইগ্রের লোক, ওই মাইগ্রের ভাষাই বলি। আমাদের লোকজন কিন্তু এমনই, তারা একদম সাধারণ মানুষ। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, আমরা দায়িত্ব নিয়েছি, আপনারা আমাদের ভোটে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন। আপনারা এইটুকু নির্ভর থাকতে পারেন যে কোনো অন্যায় হবে না, একেবারে ন্যায় বিচারের ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমি দিয়েছি, ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করব। ধন্যবাদ জনাব মনোয়ার হোসেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, ভিন্ন মতে সহমত যে যেখান থেকে দেখলেন, আগামী পর্ব দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।